বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই, তবে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। আগামীকালও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দিনভর এমন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চল প্রায় সব জায়গাতে বৃষ্টি হয়েছে। এর প্রভাবে বেসিক্যালি বৃষ্টি আরও বাড়বে। আজকে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় হয়তো টানা বৃষ্টি হবে এবং এটা হয়তো আরও একটু ইন্টেন্সিফাই হতে পারে। সেক্ষেত্রে হয়তো এটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এখনও ওই রকম পরিস্থিতি হয়নি যেটা সাইক্লোন ফরমেশন হবে। তবে যেটা হচ্ছে এটা বাতাস তেমন হবে না, তবে যেটা হবে বৃষ্টি হবে, অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আমরা গত 26 তারিখ থেকে বলেছি যে 28 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে এবং অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তারপরে এমনকি বিশেষ করে আপনার ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটির জন্য আমরা বলেছি যে এইসব জায়গায় একটা জলবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী এস এম আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিম্নচাপ কিন্তু গভীর নিম্নচাপ সাগরে রয়েছে, সমুদ্রে রয়েছে। সেখান থেকে আসলে এই গভীর এই যে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগে থেকেই বলা হয়েছিল। যদিও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল, তবে সেই ঘূর্ণিঝড়টি না হয়ে সেটি যে লঘুচাপটি ছিল সেটি আসলে গভীর নিম্নচাপে পরিণত হয় এবং এর কারণে কিন্তু আজকে না, গতকাল রাত থেকেই কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি এবং সেটি আরও যতটা সময় যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু আরও বেশি হচ্ছে। সাগরে রয়েছে, সে কারণে সাগর উত্তাল রয়েছে। বলা হয়েছে যে বাতাসের গতিবেগ সেটিও কিন্তু একটু বেশি থাকবে। অনেক জায়গায় কিন্তু 50 কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে, সেটিও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং এই কারণে কিন্তু আমরা যেটি দেখেছি অনেক আগে থেকেই 3 নম্বর একটি সতর্কতা সংকেত জারি করা হয়েছিল 4টি সমুদ্র বন্দরের ক্ষেত্রে। সেই 4টি সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর সতর্কতা সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। এই যে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু রাজধানীতে কিন্তু সাধারণ মানুষের একটু ভোগান্তি বেড়েছে। যারা একদমই খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের ভোগান্তিটা একটু বেশি। তারা দিন আনে দিন খান এবং খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক রয়েছেন, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, রিক্সা থেকে শুরু করে যারা কর্মজীবী মানুষ, তাদের জন্য বেশি সমস্যা হয়েছে এবং পাশাপাশি অফিসগামী যারা রয়েছেন তাদের জন্যও আসলে সমস্যা হচ্ছে। কারণ এই বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে গাড়ি ঘোড়া পাওয়াটাও খুব মুশকিল। বাস চলাচলেও আমরা দেখেছি দীর্ঘ যানজট কিন্তু আমরা দেখেছি কয়েকটা রাস্তায়। সব মিলিয়ে আসলে ভোগান্তিটা রয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং এই যে গভীর নিম্নচাপটি রয়েছে। দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ। বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA ভোলার সাথে সকল নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এতে করে দেশের দ্বীপ জেলা ভোলার সাথে অন্যান্য জেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও সকাল 9টা থেকে ভোলা, বরিশাল, ভোলা থেকে ঢাকা ও ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা থেকে ভোলার সবগুলো রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ আছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন BIWTA। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ ও ফেরি চলাচল শুরু হবে। এর আগে বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে ভোলার বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেই সাথে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল সহ মেঘনা ও তেঁতুলিয়া নদী, যার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ভোলার সাথে সকল নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় শক্তির কারণে বৈরী আবহাওয়ার প্রভাবে ভোলা নদী বন্দরের অভ্যন্তরীণ সকল নৌরুট চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া ইলিশা, লক্ষ্মীপুর এবং ইলিশা ঢাকার নৌপথে চলাচলকারী নৌযানসমূহকে আজকে 29 তারিখ সকাল 9টা থেকে বন্ধ রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলায় আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন লিটন। সেখানকার আবহাওয়ার পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপটি কিন্তু
গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলায় গতকাল রাত থেকেই ভারী বর্ষণ এবং দমকা হাওয়া বাতাস বইছিল। এর ফলে কিন্তু ভোলার যে নিম্ন অঞ্চলগুলি ছিল, অর্থাৎ বেড়িবাঁধের যে এলাকাগুলি ছিল, চরপেশনের যে চরপিয়াল, মনপুরা, মদনপুর সহ যে নিম্ন অঞ্চলগুলি ছিল, নিম্ন অঞ্চলগুলি পানিতে প্লাবিত হয়েছে এবং নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিন্তু 3 থেকে 4 ফুট উঁচু দিয়ে বইছে, যার ফলে এবং সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে বলে কিন্তু আজ সকাল 9টা থেকে ভোলা থেকে ঢাকা এবং মসজিদ চৌধুরী ঘাট সহ ভোলা থেকে চলাচলের নৌপথের একমাত্র যে রুটটি ছিল, সেই রুটটিতে কিন্তু লঞ্চ ফেরি চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে এমনকি জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। এছাড়া আমি আপনাকে একটু বিষয় রাখি, জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এখানকার যে জেলা প্রশাসক আজাদ জাহান রয়েছেন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন জেলায় 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, 13,860 জন সিপিপি কর্মী এবং জেলা 8টি কন্ট্রোল রুম করে দেওয়া হয়েছে, 92টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে 3 স্তরের নিরাপত্তা রাখা হয়েছে, ঘূর্ণিঝড় চলাকালীন, আগের অবস্থা চলাকালীন সময় এবং শেষে যাতে সবাই নিরাপদে তার গন্তব্যে যেতে পারেন তার জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের সকল কর্মকর্তাকে। এছাড়াও সকল ধরনের ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, যে ঘূর্ণিঝড় না যাওয়া পর্যন্ত, স্বাভাবিক অবস্থা ফিরা পর্যন্ত কেউ সকল কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আমি কিন্তু এখন যে মেঘনার পাট্টিতে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে মেঘনা নদীটি রয়েছে, মেঘনা নদীটি কিন্তু একেবারে উত্তাল হয়ে রয়েছে। সকাল থেকে এখানকার যে নিচু এলাকাগুলি রয়েছে, নিচু এলাকাগুলি পানিতে প্লাবিত হয়ে গিয়েছে বলে আমি যেমনটা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে পানির অনেক চাপের কারণে কিছু থেকে অনেক উপর দিয়ে কিন্তু পানি বইছে বলে যেমনটি দেখা যাচ্ছে। তো জেলা প্রশাসনের সূত্রে আমাকে যেমনটা জানানো হয়েছে, এখানকার মানুষের যাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু জেলা প্রশাসক সম্পূর্ণ প্রস্তুত নিয়ে রেখেছেন। তো এ ছিল ভোলা থেকে আমার ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। ফৌজিয়া। লিজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। গভীর নিম্নচাপের কারণে বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দরের কর্মকর্তারা। ভোরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। তিনি জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে 16টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বড় লঞ্চের বিষয়ে বিকেলে সিদ্ধান্ত হবে। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউচার অফ এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম এশিয়ার 30তম ভবিষ্যতের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচন আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। একটি অভিন্ন ভবিষ্যৎ এবং অভিন্ন সমৃদ্ধির দিকে একটি স্পষ্ট পথ তৈরি করতে হবে। শক্তিশালী অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, এশিয়ার উন্নয়নে অর্থায়নের জন্য একটি শক্তিশালী এবং টেকসই উপায় প্রয়োজন। বাণিজ্যের দিক থেকে এশিয়া এখনও সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। ফিউচার অব এশিয়া সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি।
election. এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। In our neighboring country, Myanmar, civil war has taken brutal turn, and the recent earthquake has pushed an already deep humanitarian crisis into a greater darkness. এর আগে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুতসিয়োশি হাসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, যা তিনি আরও এগিয়ে নিতে চান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1,20,000 প্রশিক্ষিত জনবল নেবে জাপান। এ বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান, সে ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। মানব সম্পদ বিষয়ক বাংলাদেশ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের চেয়ারম্যান মিকিও কোসাগায়ামা জানিয়েছেন, তাদের সদস্য গ্রুপ 1 লাখ বাংলাদেশি নিয়োগ করার পরিকল্পনা করছে। আগামী 5 বছরের মধ্যে এ পরিমাণ লোকবল নিয়োগ দেবেন তারা। এছাড়া জাপানি কোম্পানিগুলোর কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তরুণরা সময় মতো জবাব দিবে বলে মন্তব্য করেছে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, দেশের বিভিন্ন ষড়যন্ত্রের জবাব দিতে হলে ডিসেম্বরের নির্বাচনের বিকল্প নেই। বিএনপির তারুণ্যের সমাবেশের পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অংশ নেয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে বর্তমান সরকার সরাসরি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে একটি মহলকে দখলদারিত্বের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। এ সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে রাজনীতি করা উচিত। একটু শক্তভাবে বলতে চাই, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেজন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে, তখন সে আন্দোলনের মার্জিনকে শুধুমাত্র দলীয় নেতাকর্মী বলে থাকে। এখন এটি পুরো সামগ্রিকভাবে পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটাই মনে হচ্ছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা। আদালতের আদেশের পরেও সরকার শপথ নিয়ে টালবাহানা করছে, এমন অভিযোগ আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের। তাদের দাবি, ষড়যন্ত্রের কারণে তাদের নেতা ইশরাকের শপথ নেওয়া হচ্ছে না, তাই দায়িত্ব না বুঝিয়ে দেওয়া পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা। দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজও কর্মসূচি চলছে, তো কেমন পরিস্থিতি দেখছেন আপনি সেখানে, আমাদেরকে জানাবেন। ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার কর্মী সমর্থকরা কিন্তু টানা আন্দোলন করে যাচ্ছে। আজকেও কিন্তু সকাল থেকে কিন্তু তার কর্মী সমর্থকরা আন্দোলন করছেন। আজকে আদালতের একটা রায় দিয়েছে কিছুক্ষণ, এর মধ্যে কিছুক্ষণ পূর্বে কিন্তু আমাদের হাতে এই আন্দোলনে এসে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এসে বলেছেন যে আপিল বিভাগ যে পর্যবেক্ষণ দিয়েছেন এতে বোঝা যায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পাঠ করানোর জন্য দাবি জানান তিনি। এ সময় আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তিনি। এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসার পরে কিন্তু তার কর্মী সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তার কর্মী সমর্থকরা বলেছেন তিনি ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ইশরাক হোসেন কিছুক্ষণ পূর্বে যে আন্দোলনে যোগ দিয়েছেন, তিনি বলেছেন যে যেই
আপিল বিভাগ যে পর্যবেক্ষণ দিয়েছে এর মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানে অবস্থান করছেন, বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা নগর ভবনে আসছেন, আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ইশরাক হোসেন সর্বশেষ কি করবেন, আন্দোলন কি চালিয়ে যাবেন কিনা এখন পর্যন্ত সেটা জানতে পারিনি। সেটা আমরা যখন জানতে পারি তখনই সর্বশেষ তথ্য আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নগর ভবনের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। আজ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গ্যাজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেয় আদালত। এর আগে বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পাওয়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন গত 22 মে সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফেরা না পর্যন্ত কঠোর কর্মসূচিতে যাবেন না তারা। প্রজ্ঞাপন প্রত্যাহার করলে স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবেন তারা। আজও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। ফোরামের আরেক কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আন্দোলন থেকে সরে গেলে আরও কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। রোববার সকাল 11টায় 3 উপদেষ্টা স্মারকলিপি দেওয়া হবে। ঈদের ছুটির আগেই সমস্যার সমাধান হবে বলে আশা তাদের। বর্তমানে বিশ্বের 9টি দেশে 5,818 জন শান্তিরক্ষী কাজ করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তর্জাতিক চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। বিশ্ব শান্তি রক্ষায় শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও অমূল্য অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্রে স্মরণ করবে বলেও জানান সেনাপ্রধান। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, শান্তি রক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ। 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সুনামের সাথে ভাবমূর্তি ধরে রেখেছে।